আজকে আমরা পড়ব ক্লাস 9 এর শিল্প বিপ্লব অধ্যায়। এই ভিডিওটা পার্ট 2, পার্ট 1 ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা পার্ট 1 ভিডিওটাকে আগে দেখে নিবে, তারপরে পার্ট 2 ভিডিওটাকে দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব কারখানা প্রথা, শ্রমিক, ঘেটো, নারীদের অবস্থা, সমাজতন্ত্রবাদ, ইউটোপিয়া। এই কয়েকটা টপিককে আজকে আমরা খুব ভালো করে বুঝবো। এইখান থেকে প্রশ্ন আসার চান্স সবথেকে বেশি হয়। ঠিক আছে, সমস্ত টপিক যদি আমাদের বুঝতে হয় তাহলে কিন্তু হবে না। যে সমস্ত টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে সবার আগে। ঠিক আছে, তো আজকে আমরা সবার আগে শুরু করছি কারখানা প্রথা। কারখানা প্রথাটা কী জিনিস? শিল্প বিপ্লবের আগে, যখন শিল্প বিপ্লব গোটা বিশ্বে হয়নি, এমনকি ইংল্যান্ডও যখন হয়নি, তখন কি হতো, মানুষজন বাড়িতে জিনিসপত্র তৈরি করতো। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম একটু, যে মানুষজন কৃষিকাজ করার পরে বাড়িতে এসে তাদের যে বাকি সময় থাকতো সেই বাকি সময় জিনিসপত্র তৈরি করতো এবং কি করতো, সেই জিনিসপত্রগুলোকে মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতো। যেমন সেটা হতে পারে বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র, ডালি, কুলা, এ সমস্ত হতে পারে, অথবা বিভিন্ন দুধ দিয়ে তৈরি জিনিসপত্র যেমন ঘি, মাখন, ছানা, দই, এগুলোও কিন্তু হতে পারে কিন্তু। ঠিক আছে, এই সমস্ত জিনিস তারা বাড়িতে তৈরি করে বিক্রি করতো। কিন্তু যখন শিল্প বিপ্লব হলো তখন পরিস্থিতি সম্পূর্ণটাই কিন্তু পাল্টে গেছিল। মানুষজন একই ছাদের নিচ দিকে বসে প্রচুর পরিমাণে জিনিসপত্র তৈরি করত। ঠিক আছে, আর এই একই ছাদের নিচ দিকে বসে প্রচুর জিনিসপত্র তৈরি করতে কিন্তু টাকাও কিন্তু প্রচুর লাগবে। আর এই টাকার যোগান কে দিত? যারা পুঁজিপতি, যাদের কাছে প্রচুর টাকা থাকে, ঠিক আছে, তো তারা কি করত, এই সমস্ত টাকার যোগান দিত। টাকার যোগান দিয়ে কাঁচামাল নিয়ে আসতো, সেই কাঁচামাল দিয়ে শিল্পজাত দ্রব্য তৈরি করা হতো। এইভাবেই চলতো সেই সময়ের কাজ। একেই বলা হয়ে থাকে ফ্যাক্টরি প্রথা, যেখানে একই ছাদের নিচ দিকে বসে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করবে এবং খুব কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মালপত্র তৈরি করবে। এটাকেই বলা হয়ে থাকে কারখানা প্রথা। খুব ভালো করে তোমরা পড়বে, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা শ্রমিক, যখনই আমরা দেখলাম শিল্প বিপ্লব হলো, দুটো সম্প্রদায় সৃষ্টি হলো আমাদের সমাজের মধ্যে। একটা কি, একটা মালিক সম্প্রদায়, একটা হচ্ছে শ্রমিক সম্প্রদায়। তো মালিক সম্প্রদায় বলতে সেই সমস্ত সম্প্রদায়কে বলা হয় যাদের কাছে পুঁজি খুব বেশি থাকে, যারা টাকা পয়সা খুব বেশি কামাই করে, যাদের কাছে লাভ্য অংশ থাকে খুব বেশি, যারা মালপত্রের দাম ঠিক করে দেয়, তাদেরকেই মালিকের শ্রেণীতে গোনা হলো। সমস্ত মানুষ যারা কলকারখানায় কাজ করত মালিকের হয়ে, তাদেরকে বলা হতো শ্রমিক, তাদেরকে শ্রমিক বলা হতো। যখন শিল্প বিপ্লব হচ্ছে, ইংল্যান্ডে প্রচুর কারখানা গড়ে উঠছে এবং সেখানে কি দেখতে পাই, আমরা দেখতে পাই প্রচুর শহরেরও বিকাশ হচ্ছে। আস্তে আস্তে শহর বড় হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, সেই সময়ে গ্রাম থেকে প্রচুর লোক শহরে চলে আসে শিল্প কারখানায় কাজ করতে। তারা আসে একমাত্র কারণে কি, তারা ভাবে যে এখানে এসে তারা প্রচুর টাকা পয়সা কামাই করতে পারবে দৈহিক শ্রমের পরিবর্তে। তো এই জন্য প্রচুর লোক গ্রাম থেকে শহরে এসে তারা বসবাস করতে শুরু করে, কলকারখানায় কাজ করে। একই সময়ে, মানে খুব অল্প সময়ে বেশি পরিমাণে লোক এসে বসবাস করার জন্য সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে যায়। ঠিক আছে, সেখানকার লোকেদেরকে জায়গা দেওয়ার মতো অবস্থা থাকে না। সেই সমস্ত লোকগুলো, সেই সমস্ত শ্রমিকগুলো এক জায়গাতেই ঘিঞ্চির মতো, বস্তির মতো তারা বসবাস করতে শুরু করে। ঠিক আছে, এদেরকে বলা হতো ঘেটো। তাদের জন্য ভালো পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু কিছুই থাকতো না। অন্ধকারময়, কুৎসিত, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশের দ্বারা বসবাস করত। তাদের বাড়িঘরও কিন্তু খুব খারাপ ছিল। তারা কাজ করতো কোথায়? কারখানাতে। সারাদিন কারখানায় কাজ করত এবং রাতের বেলা অন্ধকারময়, স্যাঁতস্যাঁতে, কুৎসিত পরিবেশে তারা বসবাস করত। এই হচ্ছে শ্রমিকদের জীবন, এই হচ্ছে শ্রমিক। এদেরকেই ঘেটো বলা হতো। তারা যেখানে বসবাস করত সেই জায়গাটাকে ঘেটো বলা হতো। ঠিক আছে, ভালো করে পড়বে ঘেটো কী জিনিস, ঘেটো বলতে কি বোঝো। এরপরে নারীদের অবস্থা আমরা দেখব, শিল্প বিপ্লবের নারীদের অবস্থা কেমন হয়েছিল। আমরা আগে থেকে দেখে আসছি যে মেয়েদেরকে খুব একটা সম্মান দেওয়া হয় না, বা মেয়েদেরকে বেশি কাজ করতে দেওয়া হয় না আগে থেকে কিন্তু এটা। কিন্তু যখন শিল্প বিপ্লব হলো তখন মেয়েরা কিন্তু অনেক শিক্ষিত হলো। মেয়েরা বাইরে বেরিয়ে আসলো বাড়ি থেকে, তারাও বিভিন্ন কাজকর্ম করতে শুরু করলো। শিল্প বিপ্লবের আগে কি হতো, মেয়েরা বাড়িতে এটা ওটা মায়ের সাথে কাজ করতো, রান্নাবান্না করতো, ঠিক আছে, টুকটাক কাজ করতো, সেলাই টেলাই করতো এবং গরু ঢুরু চড়াতো, ছাগল গরু দেখতো, এই সমস্ত কাজগুলো করতো। কিন্তু শিল্প বিপ্লব কিন্তু সব পাল্টে দিল। মেয়েরাও কিন্তু বাইরে আসতে শুরু করলো। আর
বিভিন্ন কাজকর্মের জন্য মেয়েদেরও প্রয়োজন কিন্তু হয়। কলকারখানার যারা মালিক তারাও কিন্তু মেয়েদেরকে প্রাধান্য দিতে শুরু করলো। কারণ কি? কারণ মেয়েরা স্বভাবে খুব নম্র হয়, তারা যে কোনো কিছুকে খুব শান্তশিষ্টভাবে করতে পারে, ঠিক আছে। ছেলেদের মতো কিন্তু খুব মারামারি গণ্ডগোল করে না কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে যে মেয়েদের অবস্থা কিন্তু অনেকটাই উন্নত হয়েছিল, কিন্তু তাদেরকে কিন্তু কাজ করতে হতো, তাদেরকেও কাজ করতে হতো, কিন্তু তারা কিন্তু এর বিনিময়ে অর্থ পেত, যেটা মেয়েদের কাছে কিন্তু অনেক বড়, ঠিক আছে। কারণ মেয়েদের হাতে কিন্তু টাকা পয়সা অত থাকে না, কারণ তারা বাড়িতে যখন তারা থাকে, রান্নাবান্না যখন করে, তাদের হাতে কিন্তু সেরকম টাকা পয়সা কিন্তু ছেলেদের কাছ থেকে পায় না। তারা যখন বাইরে কাজ করতে শুরু করলো, তাদের হাতে টাকা পয়সা আসলো, তাদেরও অনেক উন্নতি হতে শুরু করলো। তো এই গেল নারীদের অবস্থা। সমাজতন্ত্রবাদ খুব ভালো করে পড়তে লাগবে, আগে বুঝতে হবে সমাজতন্ত্রবাদটা আসলে কী। এরা শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে নিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি করতো, সেই জিনিসগুলো মালিক বিক্রি করে অনেক মুনাফা লুটতো, ঠিক আছে। তো তার জন্য শুরু হলো মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের সমাধান করার জন্য আসলো একটা মতবাদ, যাকে বলা হয় সমাজতন্ত্রবাদ, ঠিক আছে। খুব ভালো করে পড়তে লাগবে সমাজতন্ত্রবাদ। তাহলে সমাজতন্ত্রবাদে কি বলা হতে লাগলো? সমাজতন্ত্রবাদ, মনে রাখবে এই কথাটাকে প্রথম ব্যবহার করেছিল রবার্ট আওয়েন, ঠিক আছে। তো তিনি এই কথাটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন। তো রবার্ট আওয়েনের মতে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে সবাই সমান হবে, মানুষ নিজের সাধ্য অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী সে কাজ করবে, এবং প্রয়োজনে তাকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরকার দেওয়ার ব্যবস্থা করবে। এরকম একটা সমাজ তৈরি হবে যেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না, মানুষ প্রতিযোগিতাহীনভাবে কাজ করবে, মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। এরকমই একটা সমাজ গঠনের পরিকল্পনা করেছিলেন রবার্ট আওয়েন, ঠিক আছে। তিনি কিন্তু সমাজতন্ত্রবাদ কথাটাকে প্রথম ব্যবহার করে, তোমরা ভালো করে মনে রাখবে। এই গেল কথা, তো রবার্ট আওয়েনের কথা। তারপর কার্ল মার্ক্সের কথা বলি আমি এখানে একটু। তো রবার্ট আওয়েন এবং তার শিষ্যরা যখন বলছেন যে এমন একটা সমাজ গঠন করব যেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না, এটা কিন্তু পসিবল কিন্তু না। তোমরা একটু ভেবে দেখবে, মানুষের জন্মগত স্বভাব প্রতিযোগিতা করা, সবসময় সামনে এগিয়ে যাওয়া। দেখবে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের প্রতিযোগিতা থাকে, মানুষের সাথে মানুষের প্রতিযোগিতা থাকে, এমনকি ক্লাসের ছাত্রদের মধ্যেও কিন্তু প্রতিযোগিতার টেন্ডেন্সি কিন্তু আগে থেকে মানুষের মধ্যে ঢুকে আছে। মানুষ একে অপরকে হারিয়ে সবসময় সামনে আগায় যেতে চায়, সেই জন্যই এই মতবাদটা কিন্তু টিকতে পারেনি। এমনকি এখানে বলা হয়েছিল মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করবে। এমনও তো হয় যে মানুষ নিজের ক্ষমতা যতটা, সে ততটা কাজ করবে না, দেখাবে যে আমি অত কাজ করতেই পারবো না। এরকম তো হতে পারে, ছাত্রছাত্রীরা বলবে যে আমি অত পড়তে পারবো না, মাথা ব্যথা করিচ্ছে, গা ব্যথা করিচ্ছে, এরা করিচ্ছে, ওটা করিচ্ছে, এরকম তো বলতেই পারে। তো নিজের যে ক্ষমতা সেটা মানুষ তো প্রকাশ করবে না যে মানুষের কতটা ক্ষমতা আছে, এবং তাকে সে জানেই, মানুষ তো জানবেই যে আগে থেকে যে সে তার প্রয়োজনীয় জিনিস সে পেয়ে যাবে। তো এই জন্য এই সমাজতন্ত্রবাদ কিন্তু সেভাবে চলেনি, ঠিক আছে। কার্ল মার্ক্স এই যে সমাজতন্ত্রবাদ রবার্ট আওয়েন নিয়ে এসেছিলেন, কার্ল মার্ক্স এটাকে নিন্দা করে বলেন এই সমাজতন্ত্রবাদ কোনো কাজের না, সমাজতন্ত্রবাদ শুধুমাত্র মালিক শ্রেণীকে সমালোচনা করে, এর থেকে বাইরে কিছু করতে পারে না, বাস্তব কোনো একটা সমাধান বার করতে পারবে না সমাজতন্ত্রবাদ। তাই কার্ল মার্ক্স এই সমাজতন্ত্রবাদীদেরকে বলেছিলেন ইউটোপিয়ান। খুব ভালো করে পড়বে ইউটোপিয়ান জিনিসটা আসলে কি, খুব ইম্পর্টেন্ট। যতগুলো টপিক এখানে লেখা হয়েছে আমি সবগুলোই বুঝিয়ে বললাম, তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক খুব ভালো করে মন দিয়ে কিন্তু পড়ো, ঠিক আছে। প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট। কোনো টপিক নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি সেটা রিপ্লাই দেবো, ঠিক আছে। এই ভিডিওর পার্ট 3 আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পার্ট 3 ভিডিওর জন্য, ঠিক আছে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বিদায়।